সেন্ট মার্টিন নিয়ে আসলে যে ধোঁয়াশাটা তৈরি করা হচ্ছে তার না আছে কোনো বস্তুনিষ্ঠতা, না আছে কোনো কারিগরি বা বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা। এগুলো হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক লেন্স দিয়ে সম্পূর্ণ অবাস্তব কতগুলো কথা বলে কিছু রিউমার রটানো হচ্ছে, এবং বেশিরভাগ জায়গাতেই আপনি যেয়ে দেখবেন যে যেখান থেকে এই পোস্টগুলো আসে ওগুলো আইডেন্টিফাই করা যায় না। তো এইরকম কথা মানে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে ওটা নিয়ে আমাদের বসে থাকলে হবে না। আমাদের প্রথম কাজটা হচ্ছে সেন্ট মার্টিনটাকে বাঁচানো। আপনি যে দ্বিতীয় সেন্ট মার্টিন নেই তো, দ্বিতীয় সুন্দরবন নেই তো, এগুলোকে তো আমাদের বাঁচাতে হবে। দ্বিতীয় টাঙ্গুয়ার হাওর নেই তো, এগুলোকে তো বাঁচাতে হবে। তো সেই জন্য আমরা সেন্ট মার্টিনটাকে বাঁচাবার জন্য কি করা যায় সেই কাজটা শুরু করেছি। প্রথমটাই হচ্ছে আমাদেরকে পর্যটনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু যেই দ্বীপে লোকই থাকে ৮,০০০, সেই দ্বীপে যদি প্রতিদিন ১০,০০০ পর্যটক যায়, কোন মানুষটা স্বস্তি থাকার কথা আমাকে একটু বলেন তো? থাকার তো কথা না। কিন্তু তাদের একটা অভ্যাস, যেটা পর্যটনের সাথে তাদের কিছু বাড়তি আয় হতো। এই আয়ের জায়গাটাতে আমরা বিকল্প কি কর্মসংস্থান করতে পারি, সেজন্য আমরা একটা প্রকল্প অনুমোদন করেছি। আমরা কৃষি মন্ত্রণালয়কে সাথে নিয়ে মৎস্যকেও আমরা ইনভলভ করছি। আমরা অলরেডি একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে ফেলেছি যে কোন কোন জায়গায় ইন্টারভেন করলে মানুষ অল্টারনেটিভ লাইভলিহুডে সম্পৃক্ত হতে পারবে। ফলে সেন্ট মার্টিনের জনগণেরও যেন কোনো ধরনের কোনো কষ্ট না হয়, তারাও যেন নির্মল পরিবেশ পেতে পারে, এবং সেন্ট মার্টিন দ্বীপটাও যেন তাদের জন্য এবং দেশের সকলের জন্য বাঁচে, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমি আর ডানে বায়ে কে কী বলে কেন বলে সেগুলোতে খুব একটা কর্ণপাত করি না। আমরা চেষ্টা করব, কিন্তু কতটা পারবো জানি না। পরিবেশের যে কোনো একটা পরিবর্তন আনতে সময় লাগে। আমাদের সময় আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো সূচনা করে দিয়ে যাচ্ছি। আমরা সব কাজ এখনো শুরু করতে পারিনি প্রক্রিয়াগত কারণে, কিন্তু শুরু হয়ে যাবে। আমার আশা থাকবে যে আগামী নির্বাচিত সরকার এই কাজগুলোকে এগিয়ে নেবে। আরেকটা বিষয় হচ্ছে যে পরিবেশ আপনি পরপর ৫ বছরে যদি সবচেয়ে কম বাজেটের একটা মন্ত্রণালয় হয়, তাহলে একটা কথা আমাদের মনে রাখতে হবে কি, যেমন আপনি যেই দেশে বনে গিয়ে গাছ লাগাতে হয় সেই দেশে বনের অবস্থা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, তো পরিবেশের যে কোনো পরিবর্তন আসতে আমাদের তো সময় লাগবে, কিন্তু আমাদের কিছু কিছু কাজ আমরা টেকনোলজি বেস করতে পারি কিনা। আপনার কোনো শ্রোতা যদি শোনেন এবং তার এই দক্ষতা থাকে, আমার সাথে দেখা করতে যোগাযোগ করলে আমি খুশি হব। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা আমরা অনলাইনে মনিটর করতে পারি কিনা, আমাদের যে বন আছে আমরা অনলাইনে মনিটর করতে পারি কিনা। হ্যাঁ, বনের গাছ যখন কাটতে হয় তখন কিন্তু গিয়ে ক্রস চিহ্ন দিয়ে ১,০০,০০০ গাছ হলে ১,০০,০০০ গাছে ক্রস চিহ্ন দেয়। বনে কত গাছ আছে এগুলো যেরকম রং দিয়ে লিখে ফেলা যায়, একই সাথে টেকনোলজি ইউজ করে আমরা বনটাকে নজরদারিতে আনতে পারি কিনা, এই টেকনোলজিক্যাল জায়গাটাতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনার যখন মাগুরছড়ায় আগুন লাগলো, আপনাকে কিছু করতে হয়নি, এমনিই বন ফেরত এসছে। সুন্দরবন যখন আইলাসিডরে ক্ষতিগ্রস্ত হলো, আপনার গাছ লাগাতে হয়নি, এমনিই ফেরত আসছে। কৃষি মন্ত্রণালয় কৃষি কাজ করে না, মৎস্য মন্ত্রণালয় মাছ চাষ করে না, আমার বন বিভাগকে কেন গাছ লাগাইতে হবে? হ্যাঁ, প্রাকৃতিক রিজেনারেশন সম্ভব, সেজন্য আসলে মনিটরিং লাগবে। তো ওই মনিটরিংটা আমরা টেকনোলজি বেস করতে পারি কিনা, এইটা আমরা একটু দেখতে চাইব। সো ওয়ান ইজ কন্টিনিউইং উইথ দ্য ওয়ার্কস দ্যাট উই আর ইনিশিয়েটিং, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ আমরা আমাদের পরিবেশ প্রশাসনে যত বেশি করে একটু ইনভেস্ট করি, এবং ওই ইনভেস্টমেন্টটা দুটো জায়গায় যেন হয়, একটা হচ্ছে কমিউনিটির ক্ষেত্রে, একটা হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে। কারণ তাহলে কিন্তু দুর্নীতির অভিযোগও অনেক কমে যাবে। আপনি যদি ঘরে বসেই আপনার গার্মেন্টস যেমন চালান, মোবাইলে দেখতে পারেন গার্মেন্টসে কি হচ্ছে, বনেও যদি আপনি সেন্ট্রাল কতগুলো পয়েন্টে, এন্ট্রি পয়েন্টে, এক্সিট পয়েন্টে সিসিটিভির ব্যবস্থা করতে পারেন, এবং আপনি ক্যামেরার মধ্যে দেখেন, সবসময় মনিটর করে, তাহলে রাতে গাছ কেটে নিয়ে গেছে এই কথাটা কিন্তু আর আপনাকে শুনতে হবে না। সো এই দুটো জায়গায় ইনভেস্টমেন্ট লাগবে ভবিষ্যৎ নীতি নির্ধারকদের জন্য। এটা একটু বলে গেলাম।